হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেকটা পরিমাণে চিংড়ি আনা হয়েছে। এখানে তো সব জায়গায় চিংড়ি ওভাবে পরিষ্কার করে দেয় না, কিছু কিছু মার্কেটে পরিষ্কার করে দেয়, আবার প্যাকেট করে পরিষ্কার করা চিংড়িও বিক্রি হয়। আবার অনেক মার্কেটেই পরিষ্কার করে দেওয়া হয় না, তখন বাড়িতে এনে নিজেদেরকে পরিষ্কার করে নিতে হয়। তবে এদেশে চিংড়িটা আমরা খুব ভালো পাই, জানেন তো। দামেও সস্তা থাকে মোটামুটি দেশের থেকে, আর চিংড়ির কোয়ালিটিও খুব ভালো হয়, একদম ফ্রেশ থাকে। অনেক সময় চিংড়ি থেকে একটা বাজে গন্ধ বের হয়, কিন্তু এদেশে চিংড়ি যখনই আমি পরিষ্কার করি বা রান্না করি, কোনো সময়ের জন্যই কিন্তু বাজে গন্ধ ওঠে না। আর সেই জন্য যখনই আমরা চিংড়ি আনি, তখনই অনেকটা বেশি পরিমাণে চিংড়ি আনা হয়। এই একদিন একটু কষ্ট করে ছাড়িয়ে নিতে পারলেই বেশ অনেক দিন ধরেই চিংড়িটা খাওয়া যায়। যেদিনকেই কোনো রকম মাছ ছাড়ানোর ব্যাপার থাকে, সেদিনকেই ডাস্টবিনটা সঙ্গে সঙ্গে ফেলতে হয়, নয়তো সারা বাড়ি গন্ধ ছড়িয়ে যাবে। একেই তো আমাদের ফ্ল্যাটে কোনো রকম জানলা নেই, সমস্তটাই কাঁচ দিয়ে বন্ধ। এখন স্নান সেরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আমি সকালবেলা বিট গাজরের একটা জুস খাই, সেটা আপনাদের সঙ্গে আগে একবার শেয়ার করেছিলাম। তো বিট গাজর আমলকির সঙ্গে আজকে একটু কাঁচা হলুদ আর আদা মেশাবো। বাজারে দেখলাম প্রচুর কাঁচা হলুদ, তাই নিয়ে এসেছি। আর আদাটা দিয়েছি, অনেক সময় হজমের সমস্যা থাকে তো সেটার জন্য। আর লাস্টে একটু লেবু দিয়ে দেবো। অন্যদিন লেবুটা দিই না, লেবুর জায়গায় ভিটামিন সি হিসেবে আমলকিটাই দিই, কিন্তু লেবুটা আজকে দিচ্ছি কারণ কাঁচা হলুদের একটা কাঁচা গন্ধ বের হয়, সেটা আমার খুব নাকে লাগে। আজকে বিট গাজরটাকে একটু আলাদা বাটলাম, কারণ এই বিট গাজর দিয়ে একটা অন্য রেসিপি বানাবো, আর তাতে কাঁচা হলুদের গন্ধটা থাকলে খেতে যদি ভালো না লাগে। এদিকে বিট গাজর থেকে জুসটা বার করে নিয়েছি, আর এটার মধ্যে একটু ডাল মিশিয়ে পেঁয়াজ মিশিয়ে একটা বড়া বানিয়ে নেব। জিনিসটাও ফেলা গেল না, আর বড়াটা আমাদের লাঞ্চে সবারই খাওয়াও হয়ে যাবে। এমনিতেই আমার সংসারে জিনিসপত্র খুব একটা ফেলা যায় না, এইসব বিষয়ে আমি একটু সত্যিই হিসেবি। এমনিতেই আজকাল জিনিসপত্রের যা দাম, তার ওপর আবার বিদেশের মতন জায়গায় জিনিসপত্র ফেলে দেবো, নষ্ট করব, সেটা আমি ভাবতেই পারি না। তবে এর ফাঁকে ছোট্ট একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যখনই কোনো আয়রন জাতীয় খাবার খাবেন, সবসময় তার সঙ্গে ভিটামিন সি জাতীয় খাবার, যেরকম আমলকি বা যে কোনো ধরনের লেবু, তার সঙ্গে খাবেন। তবেই সেই আয়রন জাতীয় খাবারটা আপনার শরীরে গিয়ে কাজ করবে। আমাদের এই 3 জনের পরিবারে সকাল থেকে 3 রকম জুস হলো। আমি তো একরকম জুস খেলাম, এখন ছেলের জন্য রেডি করছি বেদানার জুস, এর মধ্যেও একটু লেবু দিয়ে দিলাম। আর হাজব্যান্ড খেয়েছে অরেঞ্জ জুস। ছুটির দিনগুলোতে বিশেষ করে ওরা বাবা ছেলে বাড়িতে থাকলেই এই জুসের একটা পর্ব কিন্তু আমাদের চলে, কারণ স্কুল অফিস থাকলে তো আর এত খাতির যত্ন করা যায় না ওদের। শীতকাল যেহেতু চলে গেল, শীতের জন্য যে গাঁদা গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। আর নয়নতারা যেহেতু 12 মাসের গাছ, তাই সেগুলো এখনও টিকে আছে। এখন ওরা বাবা ছেলে মিলে বসেছে গাছের পরিচর্যা করতে। তবে দুবাইতে যে হারে গরম পড়ে, আমার এই গাছগুলো থাকবে কিনা সন্দেহ। আর এদিকে আমার ছেলের মুখটা একবার দেখুন, হাতে মাটি লেগে আছে বলে। ওর একদম ছোটবেলার থেকেই এইগুলো আছে। বাথরুমের মেঝেতে যদি একটু জল পড়ে থাকে, সেই বাথরুমে ও আর ঢুকতেই চায় না। আর সেজন্য বাইরে যখন কোথাও আমরা যাই, ওকে নিয়ে আমাদেরকে খুব সমস্যায় পড়তে হয়, কারণ সব জায়গা তো আর সমান হয় না। ও বেচারা ওর বাবার বকুনির ভয়ে খুব কষ্ট করেই এখানে বসে আছে, মুখটা দেখুন। আজকে ছিল আমার ফ্রিজ সাফাই অভিযান, কারণ ফ্রিজে যে সমস্ত জিনিসপত্রগুলো টুকটাক পড়েছিল সেই দিয়েই আজকে রান্না হয়েছে। 3 পিস তেলাপিয়া মাছ ছিল, তার একটা গতি করেছি। আর এই যে সকালে যে বিট গাজরের জুসটা খেয়েছিলাম, সে যেটা পড়েছিল অংশটা, সেটার সঙ্গে ডাল বাটা, পেঁয়াজ, আরও কয়েকটা জিনিস মিশিয়ে বড়া বানিয়ে নিয়েছি। আজকে ফ্রিজ সাফাইয়ের দিন এই জন্যই বললাম, কারণ পুরনো জিনিসগুলো যদি গতি না হয়, সারা সপ্তাহের শাকসবজি, ফলমূল, মাছ মাংস সবকিছুই আবার নতুন করে ঢুকবে, তাই তখন আর রাখার জায়গা পায় না। সামান্য একটু লাউ ছিল, সেটা দিয়ে লাউ চিংড়ি হয়েছে। লাঞ্চ সেরেই ছেলে এখন বসেছে অ্যারাবিক টিউশনে। এই ক্লাসটা শেষ হতে না হতেই ওকে আবার দৌড়তে হবে ফুটবল কোচিংয়ে। দুবাইয়ের স্কুলগুলোতে যেহেতু এখন টার্ম ব্রেক চলছে, আর তার সঙ্গে রামাদান, তাই সবকিছুরই টাইম এখন একটু উল্টোপাল্টা হয়ে গেছে। ছেলে খেলার থেকে ফিরে এলেই আবার আমাদেরকে বেরোতে হবে অন্য আর একটা কাজে। এখন আমরা এসেছি আইকিয়াতে। আসলে অনেক দিন ধরে আমাদের একটা শু র্যাক কেনার প্ল্যান চলছে, কিন্তু কিছু একটা কারণের জন্য সেটা আর হয়ে উঠছে না। অনলাইনে একটা অর্ডারও করেছিলাম, এসেও ছিল, কিন্তু তার কোয়ালিটি এত খারাপ ছিল যে সেটা রিটার্ন করতে হয়েছে। আর বর্তমানে যে শু র্যাকটা বাড়িতে আছে, সেটার কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে। আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, 3 জন মানুষ আর জুতোর সংখ্যা প্রচুর, আর দরজার সামনে জুতো অগোছালো হয়ে পড়ে থাকলে কেন জানি না আমার ভীষণ বিরক্ত লাগে। এই আইকিয়াতে আগেও একবার এসেছিলাম, এখান থেকে প্রচুর বাসনপত্র, অনেক জিনিস টুকটাক কিনে নিয়ে গেছিলাম। এখানে জিনিসপত্র বেশ সস্তা থাকে।
এই দেখুন এখানে 1.95 দিরামে কত সুন্দর সুন্দর কাঁচের বাসন। দুবাইতে অন্যান্য জিনিসের দাম বেশি হতে পারে, কিন্তু কাঁচের বাসন এদেশে খুব সস্তা। 1.95 দিরাম মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 45 টাকা মতন। এদেশে তো সরু এক আটি শাকের দামই তো 1 দিরাম করে, আর সেখানে 1.95 দিরামে কাঁচের সুন্দর সুন্দর বাসন পাওয়া যাচ্ছে। আমি আজকে বেশ কয়েকটা নিয়ে যাব। আমার অবস্থাটা একবার দেখুন, একটা জিনিস কিনতে এসে অন্য আরেকটা জিনিসের দিকে নজর। তবে বিদেশে কোনো ফার্নিচার কেনা মানেই সেগুলো নিজেকে বাড়িতে গিয়ে সেট করতে হয়, এই এক বিশাল বড় হ্যাপা। তাও যদি একটা বড় জিনিস হয় সেটাকে ফিটিংস করার জন্য না হয় বাড়িতে হ্যান্ডিম্যান ডাকা যেতেই পারে, কিন্তু এইসব ছোটোখাটো জিনিস ফিটিংস করার জন্য যদি হ্যান্ডিম্যান ডাকতে হয় তো জিনিসটার যা দাম পড়ে তার থেকে বেশি খরচা পড়ে যায় হ্যান্ডিম্যানের জন্য। আর এখানে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিসই হচ্ছে ফোল্ডিং, পুরো পিস পিস করে থাকবে, বাড়িতে গিয়ে সেট করে নিতে হবে। আর এখান থেকে যদি কিনি ফিটিংস করার লোক এখানেও নেই, আমাকে বাইরে থেকে কোথাও অ্যারেঞ্জ করতে হবে। তাই এখনো পর্যন্ত আমরা ডিসাইড করে উঠতে পারছি না যে কি করব। এসে ধরে মার লাগাবে এবার তোমাকে। তাহলে একটা কাজ করি না, তাহলে একটা কাজ করি, তোমাকে এখানে ঢেকে রেখে দিই, আমরা বাড়ি চলে যাই। চলো এখানে ঢেকে রেখে দিই, তোমাকে নিয়ে বাড়ি চলে যাই আমরা। হ্যাঁ, এসে মার দেবে, তবে ছেলেটা এসের থেকে শুধু এদিক আর ওদিক করে বেড়াচ্ছে, জিনিস তো কিছু কিনছেই না। এখানেও একটা আছে, তবে আমাদের যা জুতো আছে এখানে ধরবে না একটাতে, দুটো আলাদা আলাদা কিনতে হবে তাহলে। কিন্তু এই ডিজাইনটা আবার হাজব্যান্ডের পছন্দ নয়, যেহেতু পেছন দিকটা পুরোটাই খোলা। আজকেও মনে হচ্ছে জিনিসটা আমাদের হবে না, কিছু না কিছু নিয়ে একটা দ্বন্দ্ব মনে তৈরি হচ্ছে আর বাধা পড়ে যাচ্ছে। এই যে এখানকার প্রত্যেকটা জিনিসই এইভাবে রয়েছে, যেটাকে বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে হবে। দেখো বাড়িতে কাজ করো না, আর এখানে কত কাজ করছো দেখো। গুড। এদিকে 1 দিরামে রয়েছে ছোট্ট ছোট্ট চা খাওয়ার বা কফি খাওয়ার কাপ। আগে ঘড়ি ছিল না দিয়ে কি এইটা পুরোটা বানাচ্ছে 1 ঘন্টা। ভুলভাল বলছো না তো? মনে হয় আর কারণ তুমি যেটা বলবে সেটাই লোকে শুনবে, কিন্তু তারপর ভুল হলে তারপর স্পন্দনকে যেখানে দেখতে পাবে সেখানেই ধরে কেলাবে। ও এখন বিজ্ঞ লোকের মতন বসে আমাকে বোঝাচ্ছে, আর আমিও না জানার ভান করছি। আজকেও সুর এক হলো না, তাই মনটা ভালো করার জন্য কটা বাসন কিনে বাড়ি যাচ্ছি। তবে সবগুলো আমার নয়, কিছু কিছু এদিক ওদিক যাবে আর কি। এটা হচ্ছে আটা চালার জন্য। দেশে কি কেউ এরকম ব্যবহার করেন? কমেন্ট করে জানাবেন তো। আসলে এরকম ধরনের জিনিস আগে কখনো আমার চোখে পড়েনি। এইটা দেখে মনে হচ্ছে না কাগজ দিয়ে তৈরি, এটা কিন্তু কাগজ নয়, শক্ত কোনো ধাতু দিয়ে তৈরি। এটা হচ্ছে বারবিকিউ গ্রিল, আবার অনেকে গ্যাস গ্রিলও বলে। বিদেশে যেহেতু বারবিকিউয়ের খুব চল, তাই এখানে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বারবিকিউ মেশিন পাওয়া যায়। এটা কি বলুন তো, ওই যে সোয়েটার বা অনেক জামা কাপড়ে সেই রোঁয়া উঠে যায় না, তো এটাকে জামার উপরে ঘুরিয়ে রোঁয়াগুলোকে তোলা হয়। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে। যারা আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভরিয়ে দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।